আচ্ছা, তো উরুগুয়ে ব্রাজিল ম্যাচটা তো নিশ্চয়ই আপনি দেখেছেন, যেখানে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে ট্রাইবেকারে 4-2 গোলে হেরে বিদায় নিয়েছে। আর ডরিফলের প্রথম অ্যাসাইনমেন্টও তিনি ফেইল করেছেন, এটা নিশ্চিতভাবেই বলা যায়। আজকে মূলত ব্রাজিল ঠিক কী কারণে হারলো এবং পরবর্তীতে ডরিফলের অবস্থা ব্রাজিলের দলের পরিপ্রেক্ষিতে আসলে কেমন হতে পারে সেটা নিয়েই খানিকটা আলোচনা করার চেষ্টা করব। একেবারে শুরুতেই ফাইন্ড আউট করতে চাই ব্রাজিলের হারার কারণগুলো। শুরুতেই বলতে চাই, ব্রাজিল আসলে খুব একটা অ্যাটাকিং ফ্লো ধরে রেখে এই ম্যাচে খেলেছে এমনটা বলার অবকাশ যেমন নেই, ঠিক তেমনই কোনো একটা ম্যাচে যখন ফাইনাল থার্ড একেবারেই সুইচড অফ হয়ে যায়, যখন একেবারে সুযোগ পায় না বললেই চলে, বা শুটিং চান্সও অপরচুনিটিও আসলে আসে না, তখন মিডফিল্ড থেকে এমন একটা থ্রু বল, এমন একটা পাস কিংবা এমন একটা অ্যাসিস্টের প্রয়োজন হয় কিংবা লং বল কোনোভাবেই প্রয়োজন হয় যেটা আসলে কোনো একজন মিডফিল্ডার বা নাম্বার 10 প্রোভাইড করবেন, যেটার মাধ্যমে প্রতিপক্ষ ডিফেন্সটা একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। কোনো একজন ফরওয়ার্ড একেবারে ওপেন প্লে থেকে গোলের চান্সটা ক্রিয়েট করতে পারবেন, এমনকি গোলও করতে পারবেন ক্ষেত্রবিশেষে। এমন চান্সগুলো ব্রাজিলের নাম্বার 10 লুকাস পাকুয়েতা কিংবা অন্য সময় যারা দায়িত্বটা পালন করছেন তারা একেবারেই করতে পারছেন না, যে কারণে ব্রাজিলের ফাইনাল থার্ড আসলে অনেক ম্যাচেই ফাস্ট ডিফেন্সিভ ফুটবলের কাছে একেবারে মার খেয়ে যাচ্ছে। উরুগুয়ের বিপক্ষে এই দিনও এরকম একটা সিচুয়েশন দেখেছি। নাম্বার 9 পজিশনে এনরিক খেলেছিলেন, একেবারে হরিফিক জঘন্য একটা ম্যাচ কাটিয়েছেন তিনি। এরপর লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়রকে না পাওয়াটা ব্রাজিলের এই দলটার জন্য সবচেয়ে বড় মিস্টেক ছিল। শেষ তক ফাইনালে বা ফিনিশিংয়ের দুর্বলতা এবং শেষ দিকে 18-20 মিনিটের মতো প্রতিপক্ষ 10 জনের হয়ে গিয়েছিল, সেই সুযোগটাও আসলে ব্রাজিল কাজে লাগাতে পারেনি, গোল করতে পারেনি। এমত অবস্থায় ব্রাজিলের পরাজয়ের কারণগুলো আপনার নিকটও আসলে দৃশ্যমান হওয়ারই কথা। ডরিফল জুনিয়র প্রসঙ্গে যদি ফিরে আসি, অনেকেই বলছেন ডরিফল যেহেতু প্রথম অ্যাসাইনমেন্টে ফেল করেছেন, তো ডরিফলকে কি আসলে রাখা হবে কিনা, নাকি তাকে বরখাস্ত বা স্যাক্ট করা হবে। তো এখানে আসলে আমার ওপিনিয়নটা এমন যে 2026 বিশ্বকাপ পর্যন্ত ডরিফল ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ রয়েছেন এবং 26 বিশ্বকাপ পর্যন্তই থাকবেন, কেননা ডরিফল মাত্র 5 মাস ব্রাজিলের এই দলটার দায়িত্ব নিয়েছেন। 2টা ইন্টারন্যাশনাল ব্রেক পেয়েছেন, 4টা ম্যাচ খেলিয়েছেন, যেই 4টা ম্যাচে আসলে ব্রাজিল হারেনি। এরকম স্ট্যাটস ক্যারি করার পরও আসলে ডরিফলকে স্যাক করার কোনো কারণ নেই, যেখানে কোপা আমেরিকাতে গ্রুপ স্টেজে খানিকটা সাফার করলেও পরবর্তীতে শেষ তক ভালোভাবেই কিন্তু ব্রাজিল কোয়ার্টার ফাইনালে এসেছিল এবং শক্তিশালী প্রতিপক্ষ উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হয়েও শেষ পর্যন্ত 90 মিনিটের লড়াইয়ে গোলশূন্য থেকেছে, ট্রাইবেকারে ভাগ্য পরীক্ষায় হেরে গিয়েছে ডরিফল। আর তাই ব্রাজিলের কোচ হিসেবে থাকছেন, এটা মোটামুটি আপনি নিশ্চিত থাকতেই পারেন। এখন আসলে ব্রাজিলের এই দলটার এমন একটা বিষয় নিয়ে সমালোচনা করব যেটা আসলে আপনার কাছে ভালো নাও লাগতে পারে, যেই বিষয়টা আসলে আমার কাছে একেবারে যৌক্তিক হিসেবে মনে হচ্ছে। আপনি আপনার মতামত এই ভিডিওটা দেখা শেষে কমেন্ট করে যেতে পারেন। বিষয়টা হচ্ছে, ব্রাজিল আসলে সাম্প্রতিক সময়ে পেনাল্টি কিংবা ট্রাইবেকারে এত খাবি খাচ্ছে কেন, এত ম্যাচ হারছে কেন। 2022 কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই হারটার কথা আপনি নিশ্চয়ই ভুলেননি, যেখানে ব্রাজিল আসলে ক্রোয়েশিয়ার বিপক্ষেও সেই ম্যাচে একেবারে ট্রাইবেকারে গিয়ে হেরেছে। এরপর এবারের কোপাতে এসে সেই কোয়ার্টার ফাইনালেই ব্রাজিল কিন্তু উরুগুয়ের বিপক্ষে সেই ট্রাইবেকারেই হারলো। ট্রাইবেকারই কিন্তু ব্রাজিলকে হারিয়ে দিয়েছে। আর এমন একটা কথা যেহেতু বলাই যাচ্ছে, তাই আপনিও বুঝতে পারছেন যে ট্রাইবেকারে ব্রাজিলের কোনো না কোনো দুর্বলতা তো রয়েছেই, যেখানে সেই ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে এবং এই ম্যাচে উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচেও ব্রাজিলের গোলবারের দায়িত্বে এলিসন বেকার ছিলেন। নামটা এলিসন বেকার। সাম্প্রতিককালে এলিসন বেকারের পেনাল্টি শুটআউট ঠেকাতে বা ট্রাইবেকারে গিয়ে যে বড় ব্যর্থতা চোখে পড়ছে, সেটা তো অনেক ব্রাজিল ফ্যানই আসলে চোখে টিনের চশমা দিয়ে রেখেছেন, দেখতেই পাচ্ছে না। যেখানে তাদের রাইভাল এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টাইন এই গোলকিপার একের পর এক ট্রাইবেকারে আর্জেন্টিনাকে উতরে দিয়েছেন, জয় এনে দিয়েছেন, ট্রফি এনে দিয়েছেন। এমন পারফরমেন্সের পরও তারা আসলে এইগুলোকে এমিলিয়ানো মার্টিনেজ এমন ট্রাইবেকার সেভগুলোকে একেবারে নিখাত ভাগ্য হিসেবে ধরে নিচ্ছেন, বলছেন এমি মার্টিনেজকে তার যথার্থ কৃতিত্ব দিচ্ছেন না। আর সেই সব ব্রাজিলিয়ান ফ্যানই আসলে যখন দেখছেন যে তাদের গোলকিপার ট্রাইবেকার বা পেনাল্টি শুটআউট ঠেকাতে পারছে না, এত খাবি খাচ্ছে, তখন তারাই কিন্তু এটাকে আসলে একেবারে ভিন্ন দৃষ্টিতে দেখছেন। এখানে আসলে একেবারেই দোদুল্যমান একটা অবস্থায় ব্রাজিল ফুটবল ফ্যানরাও রয়েছেন, তারা আসলে নিজেরা কি বলছেন ভাবছেন সেটাও বুঝতে পারছেন না। আমি পুরো ফুল ব্রাজিল ফ্যানদের কথা বলছি না, নির্দিষ্ট একটা অংশের কথা বলছি, আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। আর এলিসন বেকারের এই পেনাল্টি বা ট্রাইবেকার শট ঠেকানোর বিষয়টাতে যে দুর্বলতা, এইটাতে কি আসলে উন্নতি আনা প্রয়োজন না, নাকি উন্নতি আনা যায় না, কোন বিষয়টা নিয়ে আমি কথা বলবো। এর আগে ফার্নান্দো দিনিস কিংবা এরপর ডরিফল জুনিয়র, এর আগে তিতের আমল কখনোই এই এলিসনকে আসলে ট্রাইবেকারে বা পেনাল্টিতে বা 1:1 পজিশনে একেবারে পারফেক্ট গোলকিপার হিসেবে আমার নিজের কাছেই মনে হয় না, অনেক ওভাররেটেড একজন প্লেয়ার হিসেবেই মনে হয়। একেবারে ঢালাওভাবে এলিসনের সমালোচনা করছি, বিষয়টা এরকমও না। লিভারপুলের মতো একটা দলের গোলবার সামলাচ্ছেন, যেখানেও আসলে তিনি অনেক ব্লান্ডার করেছেন, সেই রকম ক্লিপগুলো আপনি ইউটিউবে গেলেই ঘাটলেই আসলে খুঁজে পাবেন। সর্বশেষ কবে লিভারপুলের হয়ে একটা পেনাল্টি কিংবা ট্রাইবেকারে ম্যাচ উইনিং সিচুয়েশনে এলিসন নায়ক বনে গিয়েছেন, সেটা আপনি নিজে মনে করতে পারবেন কি? এলিসনও সম্ভবত মনে করতে পারবেন না। তো এখন আমার যেই জিনিসটা আসলে সবচেয়ে বেশি করে মনে হচ্ছে, ব্রাজিলের গোলবারের নিচে একটা চেঞ্জেস আনা দরকার। যেহেতু এডারসন ইনজুরিতে, তিনি ফিরলে তিনি হয়তো বা খেলতে পারেন শুরুর একাদশে। আর এলিসন এডারসনের বাইরে বেনতোকে একেবারে আন্ডাররেটেড হিসেবে রাখা হচ্ছে। বেনতো যদি খেলেন, সেটাই আসলে ব্রাজিলের জন্য সবচেয়ে সুইটেবল একটা পজিশন বা কম্বিনেশন আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি নিজে মনে করছি।
তো আপনি কি ভাবছেন? ব্রাজিলের হারগুলোর কারণ কি আপনি ফাইন্ড আউট করতে পেরেছেন? আর আমার এই আলোচনাটা আজকে আপনার কাছে কেমন লেগেছে? আমার এই মতামতগুলো আপনার কাছে গ্রহণযোগ্য কিনা বা আপনার ওপিনিয়ন কি, সবকিছুই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।